কখনো কি মাথায় এসেছে পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসে একজন কারিগরের সযত্নে বানানো একটা দারুণ সুন্দর জিনিস ঠিক কিভাবে আমাদের ড্রয়িং রুমে এসে পৌঁছায়? ভাবুন তো, এখন শুধু একটা ক্লিকেই আমরা সারা পৃথিবীর হস্তশিল্পের সাথে জুড়ে যেতে পারি। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। খাঁটি হাতে তৈরি জিনিসের জন্য বিশ্বজুড়ে একটা বিশাল বাজার তৈরি হয়েছে। আর এই বাজারটা শুধু জিনিস কেনাবেচার নয়, এটা বিভিন্ন সংস্কৃতিকে একে অপরের কাছে নিয়ে আসছে। মানে এটা শুধু একটা পণ্য নয়, এর সাথে জড়িয়ে আছে একটা গল্প, একটা ঐতিহ্য। আর এই বাজারটা যে কি বিশাল সেটা শুনলে অবাক হবেন। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে হস্তশিল্পের বাজারের মূল্য গিয়ে দাঁড়াবে $1 ট্রিলিয়ন। মানে বুঝতেই পারছেন, এখানে বিশাল একটা অর্থনৈতিক সুযোগ রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা ছোট্ট ওয়ার্কশপের জিনিস সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়। তো আমাদের যাত্রার প্রথম ধাপ একটা নিখুঁত পণ্য তৈরি করা। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট আইডিয়া থেকে একটা বিক্রয়যোগ্য রপ্তানিযোগ্য পণ্য তৈরি হয়। একটা জিনিস ভাবুন তো, একটা সময়ে ফিচার ফোনের কি ডিম্যান্ড ছিল, তাই না? কিন্তু স্মার্টফোন আসার পর খেলাটাই ঘুরে গেল। হস্তশিল্পের জগতেও ব্যাপারটা ঠিক একই রকম। প্রত্যেকটা পণ্যেরই একটা জীবনচক্র থাকে। তাই বাজারে টিকে থাকতে হলে কারিগরদেরও কিন্তু শুরুকিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হয়। এখানেই উদ্ভাবনের আসল খেলা। ব্যাপারটা বেশ জটিল মনে হতে পারে, কিন্তু ইউএসআইডির গাইড অনুযায়ী এটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। যেমন ধরুন, প্রথমে মাথায় একটা আইডিয়া এলো, সেটা ম্যাগাজিন বা ইন্টারনেট যে কোনো জায়গা থেকে আসতে পারে। তারপর সেটার একটা ডিজাইন বা স্কেচ তৈরি হলো। এরপর কম দামি জিনিস দিয়ে একটা মডেল বানিয়ে সেটাকে পরীক্ষা করা হলো। যদি সেটা সফল হয় তাহলে ওই একই ডিজাইনের ওপর ভিত্তি করে আরও কয়েকটা পণ্য বানানো হলো। আর সবশেষে পুরো উৎপাদন প্রক্রিয়াটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হলো। আর এই ছবিটা দেখুন, একটা সাধারণ স্কেচ থেকে কিভাবে একটা বাস্তব জিনিস তৈরি হচ্ছে। এই রূপান্তরটা দেখতেই কিন্তু দারুণ লাগে। প্রত্যেকটা অসাধারণ পণ্যের শুরুটা কিন্তু এমনই একটা স্বপ্ন দিয়ে হয়। আচ্ছা, পণ্য তো তৈরি হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন শুরু। কিভাবে নিশ্চিত করা যাবে যে স্থানীয় কারখানায় বানানো একটা জিনিস বিদেশের একজন ক্রেতার সব প্রত্যাশা পূরণ করতে পারবে? এর জন্য একটা দারুণ কনসেপ্ট আছে, নাম ডিফেক্ট ক্লাসিফিকেশন। সহজ করে বলি, ধরুন আপনি একটা নতুন শার্ট কিনলেন। এখন শার্ট থেকে একটা সুতো বের হয়ে থাকা আর শার্টে কোনো বোতামই না থাকা, দুটো কি এক জিনিস? একদমই না। মানে সব ভুল এক সমান নয়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ক্রিটিক্যাল ডিফেক্ট মানে যেটা খুবই বিপজ্জনক, যেমন একটা কাঠের জিনিসে ধারালো কোনো অংশ থাকলে সেটা কিন্তু মারাত্মক হতে পারে। আবার মেজর ডিফেক্ট হলো যেটা পণ্যের ব্যবহারকে কঠিন করে তোলে, যেমন একটা টেবিলের পা নড়বড়ে হওয়া। আর মাইনার হলো খুব ছোটখাটো খুঁত, যা হয়তো চোখেই পড়বে না। সুতরাং আসল উদ্দেশ্যটা কিন্তু শুধু ভুল খুঁজে বের করা নয়, বরং এটা নিশ্চিত করা যে কারিগর যেটাকে ভালো বলছেন, ক্রেতাও যেন ঠিক সেটাকেই ভালো বলে মনে করেন। দুজনের প্রত্যাশাটা এক জায়গায় নিয়ে আসা। বেশ, পণ্য রেডি, কোয়ালিটি চেকও হয়ে গেছে, কিন্তু এবার তাকে পাড়ি দিতে হবে হাজার হাজার মাইল। এই বিপদসংকুল যাত্রার জন্য তার একটা বর্ম লাগবে, তাই না? আর সেই বর্মটাই হলো প্যাকেজিং। ইয়াজাদির এই কথাটা আমার খুব পছন্দের। প্যাকেজিং শুধু একটা মোড়ক নয়, এটা হলো প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। এটাই পণ্যের প্রথম রক্ষা কবচ। এই যে হাতে গড়া মূর্তিটা দেখছেন, কি সুন্দর, তাই না? কিন্তু ভীষণ ভঙ্গুর। ভাবুন তো, লম্বা একটা যাত্রায় একে ঠিকঠাক রাখতে কতটা যত্ন আর চিন্তাভাবনা করে প্যাকেজিং করতে হবে। তবে ভালো খবর হলো, এখন এর জন্য অনেক দারুণ আর পরিবেশ বান্ধব সমাধান চলে এসেছে। যেমন ধরুন, বাবল র্যাপের বদলে ব্যবহার করা হচ্ছে হানিকম পেপার, আবার ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে কার্বন নেগেটিভ কালি। দারুণ না ব্যাপারটা? মানে পণ্যও বাঁচল, আবার পরিবেশও। প্যাকেজিং তো হলো, এবার আসে দুটো সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা। এক, পণ্যটাকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো, আর দুই, টাকা পয়সার লেনদেনটা ঠিকঠাকভাবে করা। কুয়েন হানেলের মতো বড় বড় গ্লোবাল লজিস্টিক্স কোম্পানিগুলো ঠিক এই কাজটাই করে। তাদের বিশাল নেটওয়ার্কের কারণে আজ ছোট ছোট ব্যবসাও
তাদের পণ্য সারা বিশ্বে পাঠাতে পারছে। তাদের কার্যক্রম প্রায় ১০০টা দেশে ছড়িয়ে আছে। আর টাকার চিন্তা, সেটার জন্য এখন পিওনিয়ারের মতো প্ল্যাটফর্ম আছে। ডলার, ইউরো, পাউন্ড যে কোনো কারেন্সিতে পেমেন্ট নেওয়া এখন অনেক সহজ আর নিরাপদ হয়ে গেছে। একটা পণ্যকে ঠিকঠাকভাবে সীমান্ত পার করাতে গেলে কিছু কাগজপত্র কিন্তু মাস্ট, যেমন বাক্সের গায়ে ভঙ্গুর বা সাবধানে নাড়ান এই ধরনের লেবেল থাকা খুব জরুরি। কোন দেশে তৈরি হয়েছে সেটা উল্লেখ করতে হয়। আর হ্যাঁ, একটা লিখিত চুক্তি তো লাগবেই। এখন তো আবার কিউআর কোড দিয়ে ট্র্যাকও করা যায় পণ্যটা ঠিক কোথায় আছে। তো আমরা যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন দেখি এই সব মিলিয়ে আজকের দিনের একজন কারিগরের টুল কিটে কি থাকছে। যে কোনো ব্যবসার সফলতার জন্য কিন্তু তার ক্রেতাকে চেনা খুব জরুরি। ২০২০ সালের একটা ইন্টারেস্টিং সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, সাধারণত যাদের পড়াশোনার লেভেল এবং আয় বেশি তারাই অনলাইনে বেশি কেনাকাটা করেন। তবে মজার ব্যাপার হলো, পরিবারের সদস্য সংখ্যা বাড়লে নাকি এই ঝোঁকটা একটু কমে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আজকের দিনের একজন সফল কারিগর কিন্তু শুধু তার হাতের কাজে দক্ষ নন, তিনি তার চিরায়ত দক্ষতার সাথে আধুনিক ডিজিটাল সমাধানগুলোকেও মিলিয়ে নিচ্ছেন। কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট পর্যন্ত সব কিছুই এখন তার হাতের মুঠোয়। আর এই ছবিটাই যেন পুরো গল্পের সারমর্ম। দেখুন কি দারুণভাবে গোছানো একটা কারখানা, যেটা শুধু স্থানীয় বাজারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য পণ্য তৈরি করতে প্রস্তুত। এটাই কিন্তু হস্তশিল্পের নতুন বাস্তবতা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কে জানে, হয়তো পরবর্তী কোনো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জন্ম আজ এই মুহূর্তেই পৃথিবীর কোনো এক কোণায় কোনো এক সাধারণ কারিগরের ওয়ার্কশপেই হচ্ছে। ব্যাপারটা ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না?